সো আমরা আজকে নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারটা স্টার্ট করব। এই চ্যাপ্টারটাতে আমরা বেসিক্যালি ফোর্স নিয়ে ডিসকাস করি, যে ফোর্স অ্যাকচুয়ালি কি, ফোর্স কীভাবে কাজ করে, দেন ফোর্সের বিভিন্ন অ্যাপ্লিকেশন কি কি হতে পারে, কোনো একটা অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলে কীরকম ইম্প্যাক্ট হবে। আর এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, সো তুমি পরে আবার ভিডিওটা দেখতে পারবা যদিও, বাট আমি নোট প্রোভাইড করতে পারবো না এখন থেকে আর। সো তুমি খাতায় সব কিছু তুলবা, ঠিক আছে? সো এখানে আমরা দেখো ফোর্স চ্যাপ্টারে আমরা দেখব ফার্স্টে দেখব যে একটা অবজেক্টের ফোর্স পড়ার আগে আমাদের যেই জিনিসটা সম্পর্কে জানতে হয় সেটা হচ্ছে মোমেন্টাম। ওকে, এখন মোমেন্টাম অ্যাকচুয়ালি কি? সাপোজ আমার কাছে এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটার ম্যাস হচ্ছে এম, আর এই অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে ভি, কোনো একটা সার্টেন ডিরেকশনে। সো এই অবজেক্টটার মোমেন্টামকে পি দিয়ে এক্সপ্রেস করা হয়। এই মোমেন্টামকে পি দিয়ে এক্সপ্রেস করা হয়, উইচ ইজ ডেফিনেটলি আ ভেক্টর কোয়ান্টিটি। সো এই মোমেন্টাম পি ইকুয়ালস হচ্ছে এম ইন্টু ভি। দ্যাট মিনস আমরা একটা অবজেক্টের ম্যাসকে যদি তার ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যে কোয়ান্টিটিটা পাই সেটা হচ্ছে মোমেন্টাম। অ্যান্ড এই মোমেন্টাম একটা ভেক্টর। মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এখন এই মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটিটার ডিরেকশন হচ্ছে ইন দ্য ডিরেকশন অফ ভি। কারণ আমাদের এই মোমেন্টাম ভেক্টরটা দেখো, এটা হচ্ছে ভেলোসিটির একটা স্কেলার মাল্টিপল, এটার সাথে একটা স্কেলার মাল্টিপ্লাই করতেছি, অ্যান্ড দেন আমি এই পি পাচ্ছি। সো এখানে আমরা লিখতে পারি যে ডিরেকশন অফ পি ইজ ইন দ্য ডিরেকশন অফ ভি। সো আমাদের যেদিকে ভেলোসিটি ভেক্টরটা কাজ করবে, আমরা মোমেন্টামকেও সেই একই দিকে ধরবো। ওকে, সো এইটাকে বলা হয় মোমেন্টাম। এইটা খুবই ফান্ডামেন্টাল একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। অ্যান্ড এটার ইউনিট কত মোমেন্টামের? কেজি মিটার পার সেকেন্ড। অ্যান্ড হোয়াট ইজ ইটস ডাইমেনশন? ml t ইনভার্স 1। সো এটা হচ্ছে আমাদের মোমেন্টামের ডাইমেনশন। ওকে, এবার মোমেন্টামের পর আমরা এখানে দেখব যে এবার আমরা ফোর্সের আইডিয়াতে যাব, যে ফোর্স অ্যাকচুয়ালি কি। আর ফোর্সের এই আইডিয়াটা আসছে অ্যাকচুয়ালি নিউটনের 3টা যে ল, সেই লয়ের ফার্স্টের 2টা থেকে। সো আমরা এখানে এটা ক্লিয়ার করি। সো আমাদের এরপর আমরা দেখব যে একটা অবজেক্ট নিউটনের 3টা ল কি কি। নিউটনস লজ অফ মোশন। নিউটনস লজ অফ মোশন আমরা অলরেডি জানি যে কোনো একটা অবজেক্টের উপর আমরা যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে এই অবজেক্টটার কোনো অ্যাক্সেলারেশন হবে না। দ্যাট মিনস এই অবজেক্টটা যদি স্টেশনারি থাকে, তাহলে এই অবজেক্টটা অলওয়েজই স্টেশনারি থাকবে। আর যদি অবজেক্টটা একটা ভেলোসিটিতে থাকে, তাহলে সে ওই সেম ভেলোসিটিতেই কন্টিনিউ করবে, ঠিক আছে? মানে ইফ ইউ ইজ নট ইকুয়াল 0, দেন ভি ইকুয়ালস ইউ। ঠিক আছে, নিউটনস ল অফ মোশনের ফার্স্ট ল, যে কোনো একটা অবজেক্টের উপর আমরা যদি ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে তার ভেলোসিটি বা স্টেশনারি অথবা ডাইনামিক কন্ডিশনের কোনো চেঞ্জ হয় না। অ্যান্ড এটা আমরা চাইলে এভাবে প্রুফ করতে পারি। আচ্ছা, এটা প্রুফটাতে আমি পরে আসতেছি। আমরা সেকেন্ড লটা আগে দেখি। মানে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফোর্সের আইডিয়া পাই,
যে ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার মোশনে চেঞ্জ করতে পারে, মানে স্টেশনারি থাকলে সেটাকে ডাইনামিক করতে পারে, অথবা ডাইনামিক থাকলে তার স্পিডের ডিরেকশন বা ভ্যালু চেঞ্জ করতে পারে। সো এখান থেকে আমি ফোর্সের একটা আইডিয়া পাচ্ছি, আর আমরা ফোর্সের ডেফিনেশন পাই নিউটনস সেকেন্ড ল থেকে। সেকেন্ড ল বলে যে একটা অবজেক্টের উপর আমরা যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, তখন এই ফোর্সটা মানে এই অ্যাপ্লাইড ফোর্সটা প্রপোর্শনাল হয় আমাদের এই যে অবজেক্টটার মোমেন্টামের চেঞ্জিং রেটের। মানে আমাদের এই অবজেক্টটাতে ধরো আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সো আমরা তো জানি যে ফোর্স অ্যাপ্লাই না করলে ভেলোসিটি আনচেঞ্জ থাকে, সো যদি অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই চেঞ্জ হয়। সো আমার ইনিশিয়ালি এই অবজেক্টটার ভেলোসিটি ছিল ইউ, আর আমরা এখন সবই ভেক্টর দিয়ে পড়ব, আর ফাইনালি এই অবজেক্টটার ভেলোসিটি হয়েছে ভি। ঠিক আছে, সো অবভিয়াসলি এখানে ভেলোসিটি চেঞ্জ হয়েছে, অ্যান্ড ইট মিনস যে এখানে আমাদের একটা মোমেন্টামের চেঞ্জ দেখা যাচ্ছে, তাই তো? অ্যান্ড আমরা জানি যে এখানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ইনিশিয়াল মোমেন্টাম কত, পি ইনিশিয়াল, এটা হচ্ছে এম ইউ, অ্যান্ড আমাকে যদি জিজ্ঞেস করা হয় ফাইনাল মোমেন্টাম কত, পি এফ, এটা হচ্ছে এম ভি। ওকে, এটা হচ্ছে এম ভি। এখন আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি, দেখো যে আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম which is del p, which is also a vector, and this is pf, আচ্ছা এটা হাইড হচ্ছে না কেন, del p equals pf minus pi, আমরা কিন্তু এখানে সব ভেক্টর দিয়ে কনসিডার করব। del p is pf minus pi, and এইটা হচ্ছে তার মানে mv minus mu। ওকে, সো এটা হচ্ছে আমার চেঞ্জ ইন মোমেন্টাম, অ্যান্ড আমাদের সেকেন্ড ল বলে যে এই অ্যাপ্লাইড ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। মানে এইখান থেকে এই চেঞ্জটা হতে আমার যদি টোটাল টি সেকেন্ড সময় লাগে, তাহলে আমি বলতে পারবো যে এফ ইজ প্রপোর্শনাল টু ডেল পি ওভার টি। ঠিক আছে, আমরা এইটাকে টি দিয়ে না লিখে আমরা এটা ধরো ডেল টি টাইম লিখি, যে টোটাল ডেল টি টাইম ডিফারেন্স। সো এটাকে আমরা লিখতে পারবো ডেল টি। ওকে, সো এখান থেকে আমি বলতে পারি যে নিউটন সেকেন্ড ল বলতেছে যে দ্য অ্যাপ্লাইড ফোর্স অন এনি অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। সো এফ ইজ প্রপোর্শনাল টু ডেল পি বাই ডেল টি। এখন আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। তো এখানে আমি দেখো এরপর লিখতে পারি যে নিউটন এই ফোর্সের ইউনিট বের করার জন্য, ইউনিট না মানে ফোর্সের অ্যাকচুয়াল ডেফিনেশন দেওয়ার জন্য, মানে তখনও ফোর্সের আইডিয়াটাই অ্যাকচুয়ালি ফোর্সের কোনো ডেফিনেশনই তখন এক্সিস্ট করে না। সো সে যেটা করছে, সে বলছে যে এই এফকে আমি লিখতে পারি কে ইন্টু ডেল পি বাই ডেল টি, অ্যান্ড সে এই ইউনিট বের করার জন্য এই কে ইকুয়ালস অ্যাজিউম করছে 1, মানে সে ফোর্সের ডেফিনেশন দেওয়ার জন্য কে অ্যাজিউম করছে 1। সো এইখান থেকে আমরা ফার্দার পাই এফ ইজ ইকুয়াল টু ডেল পি ডিভাইডেড বাই ডেল টি। ওকে, সো এই জিনিসটা 1 ধরছে সে, এটাকে মানে ডেফিনেশন দেওয়ার জন্য কে সমান 1 ধরছে। সে ধরছে যে আচ্ছা ফোর্স প্রপোর্শনাল না, ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামের সমান, মানে সে এইটাকেই ফোর্স হিসেবে ডিফাইন করছে, কারণ তখনও ফোর্সের আইডিয়াই কারো কাছে নাই। সে বলছে যে আমি বললাম যে এইটাই হচ্ছে ফোর্স, ডেল পি বাই ডেল টি, এই জিনিসটাকে আমরা ফোর্স বলি। ওকে, এখন এফ ইজ ইকুয়াল টু ডেল পি ওভার ডেল টি। সো এইটা আমাদেরকে কি বলে দেখো, আমরা যদি একটু ইউজ করি,
সো এইটুকু ইউজ করে আমরা এখানে বলতে পারি যে আমরা যদি একটা এরকম একটা গ্রাফ আঁকি which is এই দিকে হচ্ছে ডেলটি, সরি এইদিকে হচ্ছে টাইম আর এইদিকে হচ্ছে ফোর্স, মোমেন্টাম। অ্যান্ড ধরো কোনো একটা অবজেক্টের মোমেন্টাম ভার্সেস টাইম গ্রাফটা এরকম। ওকে, সো আমি একটা টাইম চুজ করলাম, একটা আরবিট্রারি একটা টাইম চুজ করলাম which is t1, অ্যান্ড ওই সময় আমার মোমেন্টাম ছিল p1, আর আমি এরপর আরেকটা টাইম চুজ করলাম which is t2, অ্যান্ড ওই সময় ওর মোমেন্টাম ছিল p2। সো এখানে আমাকে যদি বলা হয় যে এখন এই টাইম রেঞ্জে ফোর্স কত, সো তুমি যেটা করবা যে ডেল পি বাই ডেল টি নিবা। সো ডেল পি বাই ডেল টি যদি নাও তখন তোমার যেটা ঝামেলা হবে যে এইটা আমার ডেল টি আর এইটা হচ্ছে আমার ডেল পি, রাইট? এটুক তো বুঝতেছো, কারণ ওই যে আমরা অ্যাক্সেলারেশন ভেলোসিটি তো এরকম পড়ছি। এখন তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এইখানে আমরা যদি একটা এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা যদি কানেক্ট করে একটা সেকেন্ড লাইন ড্র করি, এই সেকেন্ড লাইনটার স্লোপ ইকুয়ালস ট্যান থিটা, এই স্লোপ সমান হচ্ছে ডেল পি বাই ডেল টি, তাই না? এটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। তুমি কি এটা বুঝতে পারছো? ওকে, সো এটা ওই যে ভেলোসিটির ওই আইডিয়াটার মতো। এখন এখানে আমরা তার মানে বুঝতেছি যে এখানে অ্যাকচুয়ালি অনেক ফ্রিকোয়েন্টলি যদি এটা চেঞ্জ হয়, মানে এটা যদি কনস্ট্যান্টলি টাইম টু টাইম চেঞ্জিং হয়, তখন কিন্তু এটা একটা অ্যাভারেজ রেজাল্ট, অ্যাভারেজ ফোর্স আসবে। তো আমরা যদি ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স জানতে চাই, যে আমরা একদম অ্যাকুরেটলি একটা সার্টেন টাইমে একটা অবজেক্টের উপর ফোর্স বের করতে চাই, তখন কিন্তু আমার এই টাইম ডিফারেন্সটা কি নিতে হবে, অনেক ছোট, তাই না? সো আমরা টাইম ডিফারেন্সটা যদি তুমি মাইকটা অনই রাখো যেহেতু সাউন্ড নেই, আমরা যদি এখানে টাইম ডিফারেন্সটা খুব ছোট নেই তাহলে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স বের হবে। সো আমরা এখান থেকে লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 del p over del t, okay, and this indicates ddt of p. So force is the first derivative of momentum with respect to time. আচ্ছা, এই মোমেন্টাম যে আমরা বলতেছি, এই মোমেন্টামটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পরে দেখব এই চ্যাপ্টারেই। সো এফ ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ পি, অ্যান্ড এটার ইউনিট কি? এফ এর ইউনিটটা আমরা যদি এই সাইড থেকে বের করি, এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এফ এর এই পাশের ইউনিটটা হচ্ছে কি নিউটন, মানে এটা নিউটন নিজে দিছে। সো 1 নিউটন আর 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ সেম থিং, ওকে। সো আমরা ফোর্সের ইউনিট জানি। এখন আমরা এই ডিডিটি অফ পি থেকে দেখো কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু ডিডিটি অফ পি, ডিডিটি অফ পি। আচ্ছা, পি ইকুয়ালস কত এমভি। সো এখান থেকে আমি লিখতে পারি ডিডিটি অফ ভি, কারণ একটা অবজেক্টের ম্যাস চেঞ্জ হয় না, ম্যাস চেঞ্জ হয় সেটা রিলেটিভিটি যখন পড়বা তখন, বাট আপাতত আমরা যেটুকু বুঝবো যে ম্যাস চেঞ্জ হয় না, মানে এই এফ ইকুয়ালস এম এ এটা অনলি তোমার নিউটনিয়ান মেকানিক্সের জন্য। এটা যখন আইনস্টাইনিয়ান ফিজিক্স পড়বা তখন তুমি দেখবা যে এটা আসলে ট্রু না। সো এই এম যদি বাইরে আনি তাহলে ডিডিটি অফ ভি থাকবে ডিডিটি অফ ভি, আর ডিডিটি অফ ভি কি? অ্যাক্সেলারেশন। সো এখান থেকে অ্যাক্সেলারেশন, সো আমরা এখান থেকে বলতে পারি এম এ। সো এফ ইজ ইকুয়াল টু এম এ, ওকে। আমরা এখন থেকে সব ক্যালকুলাস অ্যাপ্রোচে শিখব।
সো এইটা হচ্ছে যখন ম্যাস কনস্ট্যান্ট থাকে। আর অনেক সময় দেখা যায় এমনিতেও একটা জিনিসের ম্যাস কনস্ট্যান্ট থাকে না। ধরো একটা ট্রাক, এখানে একটা ট্রাক, এই ট্রাকটার ভিতরে বালু আছে, সো এই ট্রাকটাতে ফোর্স দেওয়া হচ্ছে, বাট এখানে কোনো কারণে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে বালু পড়ে যাচ্ছে। সো এখানে কি ম্যাসের চেঞ্জ হচ্ছে, তখন এফ সমান এম এ কিন্তু কাজ করবে না। বুঝতে পারছো? সো আমাদের এটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার আমরা দেখব যে এফ সমান এম এ। ওকে, এইটুক বুঝলাম, ফোর্সের ডেফিনেশন দেখলাম। এবার আমরা দেখব নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল, আমি পুরোটা ক্লিয়ার করি। নিউটনস থার্ড ল, নিউটনস থার্ড ল বলে যে এভরি অ্যাকশন force has an equal and opposite reaction force. Opposite reaction force. So এটা কি রকম? এখানে এই একটা অবজেক্ট, এটা হচ্ছে ক্যাপিটাল এম, অ্যান্ড এটা একটা অবজেক্ট, এটা আরেকটা অবজেক্ট, এইটাকে আমি বললাম স্মল এম। সো আমরা যদি এইখানে এই অবজেক্টটা দিয়ে এটা একটা ফোর্স অ্যাপ্লাই করি, তখন এই অবজেক্টটা ওর উপর যদি F1 ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে এই সেকেন্ড স্মল এম অবজেক্টটা এই ফার্স্ট অবজেক্টের উপর F2 ফোর্স অ্যাপ্লাই করবে। অ্যান্ড অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এটা হচ্ছে F1 উইল বি ইকুয়াল টু মাইনাস F2। ওকে, তারপর এটার আরও এক্সাম্পল দেওয়া যায়। ধরো তুমি এখানে আর্থের উপর দাঁড়ায় আসো, না আর্থের উপর দাঁড়ায় আসো, সো এখানে তোমার ওয়েট ফোর্সটা কাজ করতেছে আর্থের উপর। আর্থ তোমাকে ঠিক সেম ভ্যালুর একটা রিয়াকশন ফোর্স দিবে, যার জন্য তুমি এইখানে গ্রাউন্ডে দাঁড়ায় থাকতে পারতেছো। তুমি তোমার টেবিলের উপর একটা অবজেক্ট রাখলা, সেই অবজেক্টটার ওয়েট কাজ করতেছে নিচের দিকে, বাট এই সারফেসটাও ওর উপর একটা সেম ভ্যালুর রিয়াকশন ফোর্স দিচ্ছে, সেম ভ্যালুর একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। অ্যান্ড এই দুইটা ইকুয়াল হয় দেখেই আমরা মানে অবজেক্টটা এখানে স্টেশনারি থাকে। ওকে, সো এইটা হচ্ছে এভরি অ্যাকশন ফোর্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স। এইটা তুমি সামনে আরও ডিটেলসে দেখবে, আমি আস্তে আস্তে নিউটনস ফার্স্ট ল, দেন সেকেন্ড ল, থার্ড ল এগুলো দেখলাম। এবার আমরা অ্যান্ড ফোর্সের ডেফিনেশন দিলাম। অ্যান্ড আমরা দেখো, আমাদেরকে যদি মোমেন্টাম বের করতে বলা হয় কখনো, ধরো একটা অবজেক্টের উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এস, অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ, অ্যান্ড এটার জন্য তার টোটাল মোমেন্টাম এফ ভেক্টর, অ্যান্ড এটার জন্য তার টোটাল মোমেন্টাম চেঞ্জ যদি ডেল পি হয়, তাহলে ডেল পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিটি। এটার ইন্টিগ্রেশন কেন? কারণ উই নো যে ডিডিটি অফ পি ইজ ইকুয়াল টু এফ, অ্যান্ড এখান থেকে আমি বলতে পারি যে ডিপি ইজ ইকুয়াল টু এফ ডিটি। অ্যান্ড আমি যদি বোথ সাইড ইন্টিগ্রেশন করি, তাহলে এইখানে আমার ডিপি ইন্ডিকেট করে যে স্মল চেঞ্জ ইন মোমেন্টাম। সো টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম হবে 0 থেকে ডেল পি, অ্যান্ড এখানে আমার টাইম হচ্ছে 0 থেকে টি। আমি যদি 0 থেকে টি টাইমের মধ্যে মোমেন্টাম চেঞ্জ বের করতে চাই, আমার লিমিটটা হবে এরকম। সো ডিপিকে ইন্টিগ্রেট করলে ডেল পি চলে আসবে, আর এই পাশে আমার এইটা থাকবে, ইন্টিগ্রেশন অফ 0 টু টি অফ এফ ডিটি। ওকে, সো এইটা এভাবে আমরা মোমেন্টাম বের করতে পারবো। অ্যান্ড এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই, এটাকে যদি আমি
গ্রাফিক্যালি দেখাই, এটা হচ্ছে আমার টাইম, এটা হচ্ছে আমার ফোর্স। সো একটা মোমেন্টাম ভার্সেস একটা টাইম গ্রাফের ট্যানজেন্টের স্লোপ যেরকম ফোর্স ইন্ডিকেট করে, সিমিলারলি একটা ফোর্স ভার্সেস একটা টাইম গ্রাফের এরিয়া, এই এরিয়াটা ইন্ডিকেট করে যে T1 থেকে T2 টাইমের মধ্যে টোটাল চেঞ্জ ইন মোমেন্টামটা কত, চেঞ্জ ইন মোমেন্টাম, এটাই হচ্ছে এরিয়া। না, তোমার কি এটা বুঝতে কোনো প্রবলেম হয়েছে? ওকে, সো আমরা এটা বুঝলাম। সো এরপর আমরা এবার আমরা চলে যাব নিউটনস থার্ড ল এর যে অ্যাপ্লিকেশন, কনজারভেশন অফ মোমেন্টাম। আচ্ছা, তুমি কি এটা তুলছো খাতায়? ওকে, এবার আমরা নিউটনস থার্ড ল এর অ্যাপ্লিকেশনে যাব। নিউটনস থার্ড ল এর সবচেয়ে কমন অ্যাপ্লিকেশন হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আমাদের ফার্স্ট আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব, যে আমরা ফার্স্টে দেখব কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আমরা মোমেন্টাম বলতে যেটা বলছি ওইটা অ্যাকচুয়ালি লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, সো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামে আমরা দেখব যে ধরো এখানে একটা অবজেক্ট, যার ভেলোসিটি হচ্ছে ইউ, অ্যান্ড এর ম্যাস হচ্ছে m1, আর ওর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u1, আর এখানে আরেকটা অবজেক্ট যার ম্যাস হচ্ছে m2 অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u2। সো আমরা এখানে ধরলাম যে ওরা একটা লাইনের উপরেই গতিশীল, মানে একটা সারফেসে একই লাইনে ওরা দুইজন কোলিনিয়ার। সো আমরা এখানে অ্যাজিউম করলাম যে u1 ইজ গ্রেটার দ্যান u2, u1 ইজ গ্রেটার দ্যান u2। সো আমরা এখানে শিওর যে এখানে একটা কলিশন হবে। সো আমি এখানে আফটার কলিশন আমরা দেখব যে এখানে একটা অবজেক্ট, যার ম্যাস হচ্ছে m1 আর যার ভেলোসিটি হচ্ছে u1, সরি, যার কলিশনের পর আমি জানি এটা একটার সাথে বাড়ি খাবে। সো এখানে আমি যদি কলিশনের সিনারিওটা আঁকি, এটা একটা আর এটা আরেকটা অবজেক্ট। সো কলিশনের সময় যেটা হয়, ওরা একজন আরেকজনের উপর ফোর্স অ্যাপ্লাই করে, মানে একটা গিয়ে আরেকটার সাথে যখন ধাক্কা খাচ্ছে একজন আরেকজনের উপর ফোর্স অ্যাপ্লাই করছে। এখানে কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স নাই, মানে বাইরে থেকে কেউ ওদেরকে ফোর্স দিচ্ছে না, ওরা নিজেদের মধ্যে ফোর্স দিচ্ছে। সো নো এক্সটার্নাল ফোর্স, এটা কিন্তু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের একটা কন্ডিশন। আচ্ছা, সো এখানে এই অবজেক্টটা ওর উপর F1 ফোর্স যদি অ্যাপ্লাই করে, মানে এটা, আচ্ছা F12 না লিখে, F1 না লিখে আমি এইভাবে লিখি, দেখো এটা হচ্ছে আমার m1, এটা হচ্ছে m1 অবজেক্ট, আর এটা হচ্ছে m2। এখন আমি এভাবে বললাম যে এই অবজেক্টটা ওর উপর ফোর্স অ্যাপ্লাই করতেছে F21, মানে F21 মানে হচ্ছে ফোর্স অন 2 বাই 1। আর আমরা জানি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এই অবজেক্টটা ওর উপর একটা রিয়াকশন ফোর্স দিবে, যেটা হচ্ছে F12, ঠিক আছে, F12। সো এখান থেকে আমি কি বলতে পারি যে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, F21 ইজ ইকুয়াল টু মাইনাস F12, একটা অপোজিট অ্যান্ড ইকুয়াল
একটা অপোজিট অ্যান্ড ইকুয়াল অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স ক্রিয়েট হবে। আর নিউটনস থার্ড লতে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এমন না যে অ্যাকশন ফোর্সের জন্য রিয়াকশন ফোর্স প্রডিউস হয়, দুইটা একই সাথে প্রডিউস হয়। এটা নেচারের একটা ফান্ডামেন্টাল ফেনোমেনন, যে অ্যাকশন ফোর্স আর রিয়াকশন ফোর্স একই টাইমে প্রডিউস হয়, দুইটাই একসাথে প্রডিউস হয়। এমন না যে এটার জন্য এটা প্রডিউস হচ্ছে বা এটার জন্য এটা প্রডিউস হচ্ছে, বাট এটা বলা যায় যে যতক্ষণ অ্যাকশন ফোর্স থাকবে ততক্ষণই রিয়াকশন ফোর্স থাকবে। আবার এটা বলা যায় যতক্ষণ রিয়াকশন ফোর্স থাকবে ততক্ষণই অ্যাকশন ফোর্সও থাকবে। এখন এখান থেকে দেখো, তাহলে F21 ইজ ইকুয়াল টু মাইনাস F12। সো আমরা একটু দেখি যে এখানে যেটা হচ্ছে, আমরা ধরলাম যে এই কলিশনটা, আমরা জানি একটা কলিশন খুবই স্মল টাইম হয়। সো আমরা ধরলাম এই কলিশনটা মাত্র ∆t টাইম ধরে হয়েছে, ওকে, যেটা খুবই স্মল একটা টাইম। সো খুবই স্মল একটা টাইমের জন্য ∆t না, আমরা ∆t ধরি, যে খুবই স্মল একটা টাইম ∆t এর জন্য এই কলিশনটা হয়েছে। সো এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমরা নিউটনস থার্ড ল থেকে লিখছি যে F21 ফোর্স অন 2 বাই 1 ইজ ইকুয়াল টু মাইনাস ফোর্স অন 1 বাই 2। এখন দেখো তো এই ফোর্স অন 2 বাই 1, এই ফোর্সটা কোন ম্যাসের ভেলোসিটি চেঞ্জ করবে বলো তো? বুঝলাম না। হ্যালো, হ্যাঁ বলো। মানে এই ফোর্স অন 2 বাই 1, F21, এই ফোর্সটা কোন ম্যাসের ভেলোসিটি চেঞ্জ করবে বা মোমেন্টাম চেঞ্জ করবে? M1 নাকি, হ্যাঁ দ্বিতীয়টা, সো M2। সো এইখান থেকে আমি লিখতে পারি যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিডিটি অফ M2 তার মোমেন্টাম, সরি M2V, তাই না? মানে তার মোমেন্টাম হচ্ছে M2V কোনো একটা ইনস্ট্যান্সে। সো ওইটাকে ডিফারেন্সিয়েট করলে তো আমরা এই ফোর্সটা পাবো, তাই না? বুঝতে পারছো? আর এখান থেকে আমি লিখতে পারি যে F12 হচ্ছে ডিডিটি অফ M1V, মানে M1 এর যে কোনো একটা ইনস্ট্যান্সের মোমেন্টাম, সেটাকে ডিফারেন্সিয়েট করলে আমি ডিটি পাবো। সো এখান থেকে আমরা বোথ সাইডে M নিতে পারি। দেখো ঠিক আছে। সো এখান থেকে আমি এমটাকে যদি বাইরে আনি, সো আমি এখানে লিখতে পারবো M2 ডিডিটি অফ ভি, মানে M2 এর অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু, এখানে একটা মাইনাস হবে, মাইনাস M1 ডিডিটি অফ ভি, মানে ডিডিটি অফ, আচ্ছা এখানে আমাদের 2 দেওয়া উচিত, এখানে 1 দেওয়া উচিত। সো ডিডিটি অফ V2 মানে অবজেক্ট 2, আর এটা হচ্ছে ডিডিটি অফ V1। ওকে, সো এবার দেখো এখান থেকে আমরা M2টা আমাদের বাইরে থাকলো, M2 বাইরে থাকলো, আর ডিডিটি অফ V2 হচ্ছে এটার অ্যাক্সেলারেশন। এখন দেখো আমাদের এই কলিশনটা খুবই স্মল একটা টাইম ধরে হয়েছে, ওকে, যেটা হচ্ছে ∆t। আমরা বোথ সাইড থেকে যদি ∆t না, আমরা এখন এটাকে ডিটি বলি, যেহেতু স্মল টাইম তাহলে আর ∆t বলা লাগবে না, আমরা একবার ডিটি বলতে পারি যে কলিশনটা হয়েছে খুবই স্মল একটা টাইম, জিরোর কাছাকাছি টাইম, যেটা হচ্ছে ডিটি। সো আমরা বোথ সাইড থেকে এখানে দেখো ডিটি কেটে দিতে পারি। সো আমরা এখানে লিখতে পারি M2 dV2 ইজ ইকুয়াল টু মাইনাস M1 dV1। ওকে, এটা বুঝতে পারছো? অ্যান্ড এখান থেকে M2 এই আমরা যদি বোথ সাইডে এখন ইন্টিগ্রেশন করি, dV2কে ইন্টিগ্রেট করলে কি পাবা, মানে ওর সেকেন্ড অবজেক্টটার ভেলোসিটির টোটাল ডিফারেন্স। সো এখানে কলিশনের আগে ওর ভেলোসিটি ছিল U2, আর কলিশনের পরে ওর ভেলোসিটি হয়েছে V2। আমরা এই দুইটাকে V1 V2 লিখলাম।
কলিশনের পরে ওর ভেলোসিটি হয়েছে v2, তাহলে ওর টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি কত বলো তো? ওর টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি কত সেকেন্ড অবজেক্টে? কত হয়েছে? v2 - u2 u2 থেকে v2, যে আগে u2 ছিল দেন v2, সো v2 মাইনাস u2, এন্ড এগুলো অবভিয়াসলি ভেক্টর, আমরা সবকিছু ভেক্টর দিয়ে কনসিডার করতেছি। আমরা যদিও ধরে নিছি এটা এক লাইনে, বাট এটা যে কোনো ধরনের হতে পারতো, এক লাইনে না হলেও এটা কিন্তু ট্রু, কারণ আমাদের কিন্তু যেহেতু সব ভেক্টর দিয়ে চিন্তা করতেছি, আমাদের ওইগুলোর মধ্যে অটোমেটিক্যালি তোমার ডিরেকশনটা ইনক্লুড করা আছে। ওকে, সো এখানে এটা ইকুয়ালস আমি লিখতে পারবো মাইনাস m1, আর টোটাল dv1 কে ইন্টিগ্রেট করা মানে ফার্স্ট অবজেক্টটা টোটাল ভেলোসিটি ডিফারেন্স, সো এটা হচ্ছে v1 মাইনাস u1, এগুলো সব ভেক্টর। ওকে, বুঝতে পারছো? এখন দেখো, তাহলে আমি এখান থেকে লিখতে পারি, আমি এইটা মুছে দিচ্ছি, এই জায়গাটা। এখান থেকে লেখা যায়, আমি যদি সাইড চেঞ্জ করি, যে m1 u1 প্লাস m2 u2, আমরা কিন্তু আগে এটা ভেক্টর দিয়ে পড়তাম না 9-10-এ, এটা ইকুয়ালস m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, সো এখান থেকে আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের ফর্মুলাটা পেয়ে গেছি, যে m1 u1 প্লাস m2 u2 ভেক্টর ইজ ইকুয়াল টু m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর। ওকে, আচ্ছা, এবার আমরা একটু দেখব যে আমরা তো এটা নর্মাল অ্যাপ্লিকেশনগুলো জানি, একটা কনজারভেশন অফ মোমেন্টামের অঙ্ক তুমি 9-10-এ অনেক বেশি করছো, সো ওইটা নর্মাল জিনিসটা আমরা অ্যাকচুয়ালি এখন আর 1Dটা এখন আর ডিসকাস করব না, আমরা এখানে 2D কলিশন নিয়ে ডিসকাস করব। সো ধরো এখানে একটা অবজেক্ট যেটা m1, আর এখানে আরেকটা অবজেক্ট m2, এটা স্টেশনারি ছিল, আর এটা একটা ভেলোসিটি ছিল, সো 5 মিটারস পার সেকেন্ড। সো এটা এখান থেকে এখানে গিয়ে এটাকে এটার সাথে কলিশন করবে, এটা কলিশন হবে এরকম, অ্যান্ড কলিশনের পর দেখা গেল এটা ধরো মানে এটা সারফেসের উপর না, ধরো এই পুরাটা একটা সারফেস, আমরা এটা মুছে দিই, এটা জাস্ট একটা ফ্লোরের উপর দুইটা অবজেক্ট এভাবে একটা আরেকটাকে হিট করতে যাচ্ছে। সো কলিশনের পর আমরা ধরলাম, কলিশনের পর আমাদের এই ফার্স্ট অবজেক্টটা এদিকে ছিটকে গেল, আমাদের এটা যদি এক্স অ্যাক্সিস হয়, যে এটা, আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, কলিশনের পর আমার ফার্স্ট অবজেক্টটা ধরো এই দিকে ছিটকে গেল, উইচ ইজ উইথ অ্যান অ্যাঙ্গেল অফ আলফা, আর সেকেন্ড অবজেক্টটা m2, এইটা তাহলে ধরো এদিকে ছিটকে গেল উইথ অ্যান অ্যাঙ্গেল অফ বিটা। সো এই টাইপের 2D কলিশনগুলো আমরা কীভাবে হ্যান্ডেল করবো? সো এটা খুবই ইজি, এইটা আমার u1 আর এইটা u2, যদি এটা নাল, আর এইটা হচ্ছে v2 ভেক্টর, আর এটা হচ্ছে v1 ভেক্টর, অ্যান্ড আমরা জাস্ট ভেক্টর অ্যাডিশন দিয়ে এটা করতে পারবো। m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এই u1 ভেক্টরটাও ধরো এই ডিরেকশনে ছিল না, এটা ধরো এদিকে ছিল, ঠিক আছে, আমরা এটাকেও এদিকে না ধরে এদিকে ধরলাম u1, আর এই অবজেক্টটা ধরো একটু উপরে ছিল, আমাদের এই অবজেক্টটা একটু উপরে ছিল এখানে,
সো দ্যাট একটা কলিশন হয় অ্যাকচুয়ালি। অ্যান্ড ধরো ওই অবজেক্ট আর ওই কলিশনের ইনস্ট্যান্সে ভেলোসিটি ছিল এইদিকে u2, একটা ভেলোসিটি ছিল, আমি এবার ধরলাম না যে স্টেশনারি ছিল। দেন কলিশনের পরে এরকম একটা ঘটনা ঘটছে, এইটা হচ্ছে আফটার কলিশন, দুইটা দুই দিকে ছিটকায় গেছে। এখন মানে এমনভাবে ওরা ছিটকাবে যাতে ওদের এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটা কাজ করে। মানে এটা বোঝাচ্ছি যে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম, টোটাল ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম সিস্টেম মানে এই দুইটা অবজেক্টকে নিয়ে আমরা একটা সিস্টেম অ্যাজিউম করতে পারি, আর এটা ইকুয়ালস হবে টোটাল ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম। টোটাল ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম। ওকে, সো এখন আমরা একটু দেখি যে আমরা এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরে নিছি, এটা ওয়াই অ্যাক্সিস। সো আমরা চাইলে প্রত্যেকটা ভেক্টরকে, যেহেতু এটা একটা 2D প্লেন, আমরা এটাকে চাইলে ভেঙে লিখতে পারি। আমরা u1-কে দেখো এভাবে লিখতে পারি, u1 হচ্ছে u1xi প্লাস u1yj। এটা বুঝতে পারছো? বলো তো। এই যে এইটুক হচ্ছে u1x, এইটুক হচ্ছে u1y। তুমি কি এটা বুঝছো? বুঝছি। অ্যান্ড দেন আমরা u2-কেও এভাবে কম্পোনেন্টে ডিভাইড করে লিখব। অ্যান্ড আমরা v1 v2-কেও কম্পোনেন্টে ডিভাইড করে লিখতে পারি। ওকে, সো আমরা এখন একটু এখানে পুরোটা ক্লিয়ার করে আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইকুয়েশনে এটা বসাই। আচ্ছা, u1x u1y এগুলো কিভাবে বের, u1x আর u1y কিভাবে বের করতে হয় এটা তো বুঝোই, যে এইটা যদি আমার u1 হয় আর এইটা যদি একটা অ্যাঙ্গেল হয় θ1, তাহলে এই এক্স অ্যাক্সিসের সাথে এটার অ্যাঙ্গেল যদি θ1 হয়, তাহলে u1x কত আর u1y কত বলতো? u1x হচ্ছে তোমার cos u cos u1 cos θ1 আর u1y হচ্ছে u1 sin θ1। আচ্ছা, সো এইভাবে আমরা সবগুলোর কম্পোনেন্টই বের করতে পারবো, আমাদের জাস্ট এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা লাগবে। সো এখানে আমি দেখো এবার তাহলে আমি যদি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করি, তাহলে আমি লিখতে পারি যে m1 ইন্টু u1xi প্লাস u1yj প্লাস m2 u2xi প্লাস u2yj is equal to m1 v1xi plus v1yj plus m2 v2xi plus v2yj। আচ্ছা, এখন লেফট সাইডে একটা ভেক্টর, রাইট সাইডেও একটা ভেক্টর। সো এই দুইটা ভেক্টর কি ইকুয়াল? সো আমরা এখান থেকে তাহলে বলতে পারি যে দুইটা ভেক্টর যদি ইকুয়াল হয়, দেখো দুইটা ভেক্টর v1 অ্যান্ড v2 যদি ইকুয়াল হয়, এটা কি ইন্ডিকেট করে যে v1 এর x কম্পোনেন্ট আর v2 এর x কম্পোনেন্ট ইকুয়াল, অ্যান্ড v1 এর y কম্পোনেন্ট অ্যান্ড v1 এর y কম্পোনেন্ট আর v2 এর y কম্পোনেন্ট কি ইকুয়াল, রাইট? তাই না? ধরো দুইটা ভেক্টর যদি ইকুয়াল হয়, সো v1 ইকুয়ালস হচ্ছে ধরো v1x আচ্ছা i প্লাস, আমরা সব এগুলো 2D প্লেনের উপর ভেক্টর নিচ্ছি, v1y j আর v2 হচ্ছে v2x i প্লাস v2yj। এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমি বলতে পারি এটার এই কম্পোনেন্ট ইকুয়াল, এটার এই কম্পোনেন্ট ইকুয়াল।
তো এখানে আমি দেখো এটা একটু মুছি। সো আমি তার মানে শিওর যে লেফট সাইডের আই এর যত কম্পোনেন্ট আছে সেটা ইকুয়াল রাইট সাইডের আই এর কম্পোনেন্ট। সো m1u1x প্লাস m2u2x ইজ ইকুয়াল টু হবে m1v1x প্লাস m2v2x। ওকে, এটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 1, বুঝছো? এটা এটা বুঝতে পারছো? কম্পোনেন্ট গুলো বলবে। অ্যান্ড আমরা হ্যাঁ, আর এইখানে লিখতে পারি m1u1y প্লাস m2u2y ইজ ইকুয়াল টু m1v1y প্লাস m2v2y। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে অ্যাকচুয়ালি 2D কলিশনের ক্ষেত্রে আমার এই মোমেন্টামগুলো দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসেও কনজার্ভ থাকে। মানে একটা 2D কলিশনের ম্যাথ দিলে তুমি যদি জাস্ট দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসে লিনিয়ার মোমেন্টামকে কনজার্ভ ধরে অঙ্কটা করো তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, এটা বুঝতে পারছো যে m1u1x মানে দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসের জন্য লিনিয়ার মোমেন্টামটা কি থাকবে? কনজার্ভ থাকবে। আমরা ম্যাথ করতে গেলে এটা বুঝবো। অ্যান্ড এই u1x এগুলো হচ্ছে কি ওই যে u1 cos থিটা 1। ধরো আমরা বললাম যে এই u1 হচ্ছে গ্রাউন্ডের সাথে থিটা 1 অ্যাঙ্গেল করে, u2 হচ্ছে গ্রাউন্ডের সাথে থিটা 2 অ্যাঙ্গেল করে, আর v1 হচ্ছে অ্যাঙ্গেলের সাথে সরি এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর v2 হচ্ছে ইসের সাথে বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সো আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের 1 নাম্বার ইকুয়েশনটা হবে m1u1 cos থিটা 1 প্লাস m2u2 cos থিটা 2 equals m1v1 cos theta cos alpha plus m2v2 cos beta। ওকে, সো এটা আমার ইকুয়েশন 1 মডিফাইড। মানে এক্স অ্যাক্সিসের জন্য তুমি জাস্ট একবার মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করবা, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের জন্য m1 ওয়াই অ্যাক্সিসের জন্য হবে জাস্ট সাইন। সো m1u1 sin থিটা 1 প্লাস m2u2 sin থিটা 2। ভেক্টর পারলে এগুলো একদম ইজি। m1v1 sin আলফা প্লাস m2v2 cos বিটা, sorry sin beta, sin, so this is modified equation 2। সো আইডিয়াটা হচ্ছে আমরা জাস্ট দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসে মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করব। অ্যান্ড যদি আমার তিনটা অ্যাক্সিস থাকতো এক্স ওয়াই জেড, কারণ সবই তো আসলে মানে তিনটা ইকুয়েশন আছে, তখন জাস্ট তিনটা আলাদা আলাদা অ্যাক্সিসের জন্য করতাম। ওকে, তখন তিনটা ইকুয়েশন আসতো। হ্যাঁ, সো আমরা এখন একটা এক্সাম্পল দেখবো এই টাইপের ম্যাথের, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তুমি একটু এটা তুলো। সো আমরা বুঝলাম যে আমাদের অ্যাকচুয়ালি আলাদা আলাদা অ্যাক্সিসের জন্য মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করতে হবে। সো আমি এখানে এখন একটা আমরা ম্যাথ করব। সো 2D কলিশনের ম্যাথ। ওকে, সো এই ম্যাথটা হচ্ছে এরকম, একটু খাতায় লেখো। অ্যান অবজেক্ট অফ mass 5 kg and traveling along x-axis at velocity 2 meters per second strikes an object at rest of mass 3 kg
after collision, the 5 kg object travels at a velocity of 1 meter per second at an angle of 30 degree with the x-axis. What is the direction and magnitude of the velocity of the 3 kg object? সো আমাদেরকে বলছে যে এখানে একটা অবজেক্ট এম এ, আমি ধরলাম এটা হচ্ছে এ অবজেক্ট এম এ। এই অবজেক্টটা এক্স অ্যাক্সিসের দিকে 2 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে আগাচ্ছিল। অ্যান্ড এখানে আরেকটা অবজেক্ট, সে রেস্টে ছিল। তার এই অবজেক্টটা হচ্ছে ম্যাস 5 কেজি, আর এই অবজেক্টটা যেটা রেস্টে ছিল তার ম্যাস হচ্ছে 3 কেজি। তার কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই। এখন কলিশন হওয়ার পর দ্য ফার্স্ট অবজেক্ট, দ্য 5 কেজি অবজেক্ট বলছে যে the 5 kg object travels at a velocity of 1 meter per second at an angle of 30 degree with the x-axis. সো বলছে আমাদের এই অবজেক্টটা কলিশনের পর এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রিতে, যেহেতু মাইনাস বলে নাই, সো 30 ডিগ্রিতে ট্রাভেল করে অ্যাট আ ভেলোসিটি অফ 1 মিটার পার সেকেন্ড। সো আমাদের এই সেকেন্ড 3 কেজি এর অবজেক্টটা কোন ডিরেকশনে যাবে? আচ্ছা, কমন সেন্স বলে যে এটা এদিকে যাওয়ার কথা, তাই না? সামনে যেতে পারে না, বুঝতে পারছো? সো আমরা ধরলাম যে এটা আলফা অ্যাঙ্গেলে, হ্যাঁ শুধু সামনেও যেতে পারে। আমি ধরলাম আলফা অ্যাঙ্গেল, ওইটা 0 হলে সামনে যাবে হয়তো। এখন আমরা এখানে এটা আলফা ধরে নিলাম। সো এই ভেলোসিটিটা আমি নাম দিলাম v1, m1। আমরা এম এ না লিখে m1 লিখি। ঠিক আছে, অ্যান্ড এটাও m2, অ্যান্ড এইটার ভেলোসিটিটাকে আমি বললাম v2। এখন দেখো, আমরা জানি যে দুইটা আলাদা আলাদা অ্যাক্সিসের জন্য আমরা যদি মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করি তাহলেই এটা হয়ে যাবে। সো আমরা এখানে বলতে পারি যে আমরা যদি এক্স অ্যাক্সিসের জন্য নেই, ফর এক্স অ্যাক্সিস উই ক্যান রাইট, যেহেতু এটা এক্স অ্যাক্সিসের দিকেই, এটা হচ্ছে m1 u1 cos 0 ডিগ্রি প্লাস m2 u2 cos 0 ডিগ্রি ইকুয়ালস এটা m1 v1 cos 30 ডিগ্রি প্লাস, মানে আমরা কম্পোনেন্ট নিচ্ছি আর কি। দুইটা আলাদা আলাদা এক্সিসে আমরা মোমেন্টামের কম্পোনেন্টের সামও 0 লিখতে পারবো, মানে ইকুয়াল লিখতে পারবো m2 v2 cos কত মাইনাস আলফা। ওকে, এটা বুঝছো তুমি এই লাইনটা? তো ও যদি এটা x অ্যাক্সিসের নিচের দিকে এই ডিরেকশনে, আমরা এই ডিরেকশনে অ্যাঙ্গেলটাকে মাইনাস ধরি। আচ্ছা, cos মাইনাস আলফা তো cos আলফা, মানে উপরের দিকে যাই তো। ও না, মানে সোজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমরা এবার y অ্যাক্সিসের জন্য কি লিখতে পারি দেখো, আমি y অ্যাক্সিসেরটা উপরে লিখি এখানে। ফর y অ্যাক্সিস উই ক্যান রাইট
m1 u1 sin 0 ডিগ্রি প্লাস m2 u2 sin 0 ডিগ্রি প্লাস আচ্ছা m1 এগুলা v1 থেকে কি sin ওইটার 30 ডিগ্রি পজিশন বের করা যায় প্লাস হ্যাঁ পলিশনের পরে অবজেক্ট গুলা পজিশন বের করা যায় পজিশন পজিশন হ্যাঁ টাইম বলে দিতে হবে, তাহলে আমি টাইম মাল্টিপ্লাই করলে ভেলোসিটির সাথে টাইম মাল্টিপ্লাই করলেই আমি পেয়ে যাব। সো m1 v1 sin 30 ডিগ্রি প্লাস m2 v2 sin মাইনাস আলফা। ওকে, সো আমি এখন আমাদের এখানে জাস্ট ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড বের করতে বলছে, আমি এটা মুছে আমি যদি এটা আর লাগবে না। আলফা তো ইমাজিনারি একটা এখনো, তাই না? হ্যাঁ তো ওটা যদি মাইনাসে আসে, হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা উপরের দিকে যাবে, আমি মাইনাস মাইনাসে আলফা প্লাস শুধু আলফা ধরতে পারবো, তার মানে এটা উপরের দিকে যাবে। ও আচ্ছা, মানে এইখানে এগুলাই ও হ্যাঁ, তুমি মানে এইটা ধরো তুমি ধরো তোমার এটা তো আমি কমন সেন্স দিয়ে চুজ করছি, ঠিক আছে? তুমি ধরলা যে না আমার অবজেক্টটা, আমি এত কিছু বুঝি না, আমি ধরলাম যে অবজেক্টটা এদিকেই যাবে, ঠিক আছে? পজিটিভ অ্যাঙ্গেল ধরলাম, তো এইটাও আলফা, তখন দেখবা আলফা অটোমেটিক্যালি নেগেটিভ আসছে। সো এটা আরো ভালো। হ্যাঁ, সো এখানে আমরা এখন এটা ডাটাগুলো বসাই। সো আমাদের এক্স অ্যাক্সিসেরটায় আমরা যদি ডাটা বসাই, m1 হচ্ছে 5, ইউ হচ্ছে 2 cos 0 1 প্লাস 3 ইন্টু 0 প্লাস ইকুয়ালস 5 ইন্টু 1 ইন্টু cos 30 উইচ ইজ √3/2 প্লাস m2 হচ্ছে 3, v2 আমরা জানি না, cos আলফা আমরা জানি না। এই v2 cos আলফাটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এটা হচ্ছে আসলে v2x, তাই না? এটাকে আমরা চাইলে v2 cos আলফা না লিখে এখানে অল্টারনেটিভলি v2x লিখলেও পারবো। ওকে, আর আমরা এরপর এইটা যদি সলভ করি, তুমি যদি ক্যালকুলেটরে সলভ করো দেখবা v2 cos আলফা আর এই v2x এটার ভ্যালু আসবে, ধরো এটার ভ্যালু আসবে 1.88996 মিটার পার সেকেন্ড। ওকে, এটা আসে। আর আমরা যদি ওয়াই অ্যাক্সিসের জন্য এটা লিখি, সো sin 0 এগুলো 0 ইকুয়ালস m1 v1, m1 হচ্ছে 5, v1 হচ্ছে 1, sin 30 হচ্ছে হাফ, প্লাস m2 হচ্ছে 3, v2 আমরা জানি না, sin আলফা এটাও জানি না। সো এটাকে লেখা যায় অ্যাকচুয়ালি v2y। সো v2 sin আলফা or v2y ইজ ইকুয়াল টু, এটাও যদি আমরা সলভ করি, এটা আসে এটা আসবে হচ্ছে, দাঁড়াও এটা ক্যালকুলেট করি, দাঁড়াও এটা কত আসে, এটা আসে -0.833। ওকে, এখন দেখো তোমার কাছে v2 cos আলফা আছে আর v2 sin আলফা আছে। সো আচ্ছা, এখানে cos আলফাটা উপরে হবে, এটা নিচে না। সো আমাদের অ্যাকচুয়ালি v2 ভেক্টরটা বের করা জরুরি। সো v2 ভেক্টরের ম্যাগনিটিউড তাহলে কত? আমরা লিখতে পারি v2 ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়ালস √v2x স্কোয়ার প্লাস v2y স্কোয়ার। সো এটা আসবে 2.066 মিটার পার সেকেন্ড। সো অ্যান্সারটা বের করা বুঝতে পারছো? এটা ম্যাগনিটিউড বের হলো। ডিরেকশন কিভাবে বের করবা? দেখো তোমার এখানে তুমি বুঝতেছো যে একটা এই ভেলোসিটি, এই v2 ভেক্টরের vx আসছে পজিটিভ বাট vy আসছে নেগেটিভ, দ্যাট মিন্স এইটা অ্যাকচুয়ালি নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে? সো আমার
ভিওয়াই এদিকে, আমার ভি হচ্ছে এইদিকে। সো আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হইলে আলফা ইকুয়ালস, আমরা জাস্ট ট্যান ইনভার্স ইয়া নিয়ে নিব, সব অ্যাবসোলুট ভ্যালুতে নিব, ট্যান ইনভার্স অফ ভিওয়াই বাই ভিএক্স, ট্যান ইনভার্স অফ 0.833 ওভার 1.88996 মাইনাস, বাট অ্যাবসোলুট ভ্যালুর জন্য এটা আবার ঠিক হয়ে যাবে। সো এখান থেকে আমরা আনতে পারি যে এটা ইকুয়ালস, অ্যান্সারটা আসবে 23.8 ডিগ্রি। অ্যান্ড এইটা আমরা নিচের দিকে ধরতেছি, সো আমরা জানি যে এটা নিচের দিকে 23.8 ডিগ্রি। সো আমরা এখানে এটার পাশে এরকম একটা ছোট ফিগার ড্র করে দেখাবো, সরি এখানে অ্যান্সার লিখবো যে অ্যান্ড ডিরেকশন and its direction is 23.8 degree below the x-axis. বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের ডিরেকশন। সো তুমি কি 2D কলিশনের ম্যাথ কিভাবে করতে হবে বুঝতে পারছো? অ্যান্ড এই ম্যাথগুলো মেইনলি যে ক্যারাম বোর্ডের যে কিছু ম্যাথ আছে, যে একটা গুটি আর একটাকে হিট করবে, ওইখানে কাজে লাগে, ঠিক আছে? অ্যান্ড অন্যান্য জায়গা আর তুমি যখন আরও অ্যাডভান্স ম্যাথ করতে যাবো দেখবা 3D কলিশনও একদম সেম একইভাবে কাজ করে। অ্যান্ড অ্যাকচুয়ালি তখন এই কম্পোনেন্ট ওয়াইজ ডিভাইড করে নেওয়ার চেয়ে এরকম ভেক্টর ফরম্যাটে করাটাই ইজিয়ার। যে দুইটা অবজেক্ট এরকম ভেক্টর ফর্মে যদি তুমি করে ফেলো তাহলে ইজিয়ার, কারণ ভেক্টর ফরম্যাটে অলরেডি কম্পোনেন্টগুলো আলাদা আলাদা থাকে, আমার শুধু শুধু অ্যাঙ্গেল লাগে না, তাই না? আমরা তো এই কস থিটা সাইন থিটা দিয়ে করলাম, বাট আমাদের অ্যাঙ্গেলটা আর জানা লাগবে না। আমরা জাস্ট সিম্পলি ভেক্টর যেভাবে প্লাস মাইনাস করি সেম একইভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারবো, বুঝতে পারছো? আমরা ওরকম ম্যাথ দেখবো সামনে। সো তুমি কি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনের আইডিয়াটা বুঝতে পারছো? সো এখন যত ডাইমেনশনই দেওয়া থাকুক আমরা খুব ইজিলি এই ম্যাথটা করতে পারবো, বুঝছো? আচ্ছা, সো এইটা ছিল আমাদের একটা এক্সাম্পল, মানে একটা অ্যাপ্লিকেশন অফ নিউটনস থার্ড ল। আমরা কিছু স্ট্যান্ডার্ড কিছু ইয়া দিব, এক্সাম্পল দিব, যেমন 1, ওইটা ছিল 1, এটা 2 হচ্ছে যে জাস্ট স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড। সো এইগুলো হচ্ছে সিকিউতে বিতে আসে, স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড। এইটা নিউটনস থার্ড ল এর একটা এক্সাম্পল, যে আমরা যখন গ্রাউন্ডের উপর দাঁড়ায় থাকি বা যে কোনো একটা অবজেক্ট যখন গ্রাউন্ডের উপর থাকে তার ওয়েট কাজ করে নিচের দিকে, অ্যান্ড অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল এই অবজেক্টটা যখন এই সারফেসের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে এমজি, তখন এই সারফেসটাও ওর উপর একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, যেটাকে আমি বললাম আর। অ্যান্ড এই অবজেক্টটা যদি এইখানে স্টেশনারি অবস্থায় থাকে তাহলে আমরা কি বলতে পারি, এই ফোর্স আর এই ফোর্সকে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে ফেলছে না? বা বলতে পারি যে এই ফোর্স আর এই ফোর্সের রেজাল্টেন্টটা 0, দ্যাটস ওয়াই এই অবজেক্টটা কোনো দিকে মুভ করতেছে না, এটা উপরে উঠতেছে না, আবার এই সারফেসটা ভেদ করে নিচেও যাচ্ছে না। সো আমরা বলতে পারি যে এই আর ইজ ইকুয়াল টু এমজি। ওকে, আর ইজ ইকুয়াল টু এমজি। আমাদের একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আর বা রিয়াকশন ফোর্স ইজ নট অ্যান ইফেক্ট ফোর্স। ইফেক্ট ফোর্স মানে হচ্ছে যেটা আমরা ইফেক্ট হিসেবে দেখতে পাই। যেমন ধরো একটা অবজেক্টকে আমরা এদিক থেকে F1 ফোর্সে টান দিতেছি আর আরেকজন এদিকে F2 ফোর্সে টান দিচ্ছি, অ্যান্ড আমরা বলে দিলাম F1 ইজ লেস দ্যান F2, তখন আমরা জানি যে এই অবজেক্টটার রেজাল্টেন্টটা কী হবে। এই অবজেক্টটা রাইট সাইডে F2 মাইনাস F1 ফোর্সে যাবে, তাই তো? বড়টা থেকে ছোটোটা বাদ। সো এইটা হচ্ছে একটা
ইফেক্ট ফোর্স, মানে এই ফাইনালি যেটা, এটাকে বলা হয় রেজাল্টিং ফোর্স বা ইফেক্ট ফোর্স, মানে এটা প্রডিউস হয়েছে, রেজাল্টিং ফোর্স অর ইফেক্ট ফোর্স। আর এই যে F1 আর F2 ওদেরকে বলা হয় কজিং ফোর্স, মানে যারা এইখানে কজ, মানে যাদের জন্য এই মোশনটা হচ্ছে, কজিং বুঝছি। ফোর্স। বুঝতে পারছো এটা? সো সিমিলারলি এই রিয়াকশন ফোর্সও হচ্ছে একটা ইফেক্ট ফোর্স, মানে এইটা ইজ নট অ্যান ইফেক্ট ফোর্স, মানে এটা কোনো রেজাল্টেন্ট না যে এই এমজি এর জন্য এটা প্রডিউস হয়েছে, এমন না, এইটা সাথে সাথে একই সাথে প্রডিউস হয়েছে। অ্যান্ড এই আর অ্যান্ড এমজি দুইটাই হচ্ছে আমার এখানে একটা রেজাল্টেন্ট ক্রিয়েট করতেছে, উইচ ইজ জিরো। মানে এই দুইটা ফোর্সের জন্য আমরা দেখতেছি এই অবজেক্টটার নেট ফোর্স কত, জিরো। তো এর জন্য আমরা বলতে পারি যে আর মাইনাস mg is equal to 0. সো এখান থেকে আমি বলতে পারি r equals mg. ওকে, সো স্ট্যান্ডিং অন দ্য গ্রাউন্ড এর ব্যাপারটা বুঝলাম। দেন আরও কিছু স্ট্যান্ডার্ড এক্সাম্পল আছে, এগুলো তুমি নিজে একটু বই পড়লে বা চিন্তা করলে বুঝতে পারবে। যেমন ওয়াকিং, আমরা হাঁটি কীভাবে, আমরা গ্রাউন্ডের উপর একটা পা দিয়ে একটা ফোর্স দেই, এই যেরকম আমাদের লেগ যেটা, আমরা ওই লেগ দিয়ে যখন হাঁটি এদিকে একটা ফোর্স দিই, গ্রাউন্ডও আমাকে ঠিক এদিকে একটা সিমিলার ফোর্স দেয়। সো গ্রাউন্ড অনেক হেভি, গ্রাউন্ড অনেক কানেক্টেড, গ্রাউন্ডের কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, বাট ওই রিয়াকশন ফোর্সের জন্য আমি সরে যাই। বুঝতে পারছো? সো এইটা একটা অ্যাপ্লিকেশন। দেন আমরা ফোর্থ আর একটা এক্সাম্পল যদি দেখি, সেটা হচ্ছে ধরো একটা ঘোড়া যখন ঘোড়ার গাড়ি যখন টানা হয়, সো এখানে যেটা হয়, একটা ঘোড়া দৌড়াইতে থাকে, সো এই দৌড়ানোর সময় ওই পা দিয়ে যে ফোর্সটা দেয় গ্রাউন্ডের উপর, ঠিক সেই ফোর্সটা দেয় এই দিকে। সো এই ফোর্সটার এই হরিজন্টাল কম্পোনেন্টের জন্য এই অবজেক্টটা এদিকে আগায়, আর এই ফোর্সটারই এই ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য এই ফোর্সটা গ্রাউন্ডের উপর, হ্যাঁ বলতেছি, এখানে যখন এই একটা ঘোড়া এই গ্রাউন্ডের উপর দৌড়ায়, তখন সে গ্রাউন্ডের উপর এদিকে ফোর্স অ্যাপ্লাই করে। সো নিউটনস থার্ড ল অনুযায়ী গ্রাউন্ডও তার উপর এদিকে একটা রিয়াকশন ফোর্স দেয়। এখন এই রিয়াকশন ফোর্সের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে একটা হচ্ছে আর এক্স আর একটা হচ্ছে কি আর ওয়াই। সো এই যে আর ওয়াই, এই আর ওয়াইটা কাকে ব্যালেন্স করে, ওদের টোটাল ওয়েটকে, এমজি। আর এই যে আর কস থিটা, এটা কি করে, ওকে সামনের দিকে আগায় নিয়ে যায়। বুঝতে পারছো? আমাদের ওয়াকিং এর ক্ষেত্রে এই সেম, এই যে আমরা যখন একটা ফোর্স দেয় গ্রাউন্ডে, গ্রাউন্ডে আমাকে সেম ফোর্সটা দেয়, ওই ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্ট দিয়ে আমি সামনে আগাই, আর ওই ফোর্সের ভার্টিক্যাল কম্পোনেন্ট দিয়ে আমি গ্রাউন্ডের উপর থাকি, আদারওয়াইজ আমি গ্রাউন্ডের ভিতরে চলে যেতাম। বুঝতে পারছো? সো এখন ক্লিয়ার এটা? আচ্ছা, দেন এবার আমরা আজকে কতটুক টাইম আছে একটু দেখে নিই। 12:29, 12:30। আমরা শুরু করছিলাম কয়টায়? 11:15 দিকে, খেয়াল নেই। সো হ্যাঁ 11:15 দিকে। সো আরও 15 মিনিটের মতো আছে। আচ্ছা, একটা সেকশন আছে, সেটা হচ্ছে রকেট মোশন। তুমি কি এটা আজকে দেখবা? আচ্ছা, সো রকেট মোশনের এই আইডিয়াটা খুবই জোস। যে ধরো তোমার কাছে একটা রকেট আছে, এখানে একটা রকেট। আচ্ছা, ওয়াকিং এরটা আবার দেখাও তো। হ্যাঁ, ওয়াকিং এরটা হচ্ছে আমরা এই যে আমাদের লেগ দিয়ে যখন হাঁটি, তখন কিন্তু আমরা এখানে হাঁটার জন্য কিন্তু আমরা একটু পাটা এভাবে বেঁকাই, তাই না? এভাবে প্রেস করি একটা, তাই না? এই প্রেসটা করার জন্য আমার গ্রাউন্ড এদিকে একটা রিয়াকশন ফোর্স দেয়। আমাদের যে এটার দুইটা কম্পোনেন্ট নাই, আর ওয়াই
আর এক্স। আমরা যে হ্যাঁ, ফোর্সটা দিছি ওটার কম্পোনেন্ট নাই, কোনটা আমাদের? আমরা যে ফোর্সটা দিছি ওটার কম্পোনেন্ট না, ওইটার জন্য তো এইটা প্রডিউস হয়েছে। হ্যাঁ, ওইটার আছে, ওইটা তো গ্রাউন্ডের উপর। এই ফোর্সটা তো আমার উপর কাজ করতেছে না, এটা হচ্ছে আমি গ্রাউন্ডকে এই দিচ্ছি, নিচের আর ফোর্সটা গ্রাউন্ড আমাকে গ্রাউন্ডের এটা জন্য, দিচ্ছে। ঠিক আছে, আমরা যে এর জন্য ফোর্সটা দিচ্ছি গ্রাউন্ডার কি এটা মানে তো গ্রাউন্ডের যদি ওর ডিসপ্লেসমেন্ট। ম্যাস কমায় তাহলে ও নিচে হ্যাঁ, যাবে, আর গ্রাউন্ডে গ্রাউন্ডার কি মানে হেভি যদি দেখে। ওর ম্যাস কমায় তাহলে ও নিচে যাবে আর হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি যদি একটা স্পেসে একটা অবজেক্টের উপর হাঁটার ট্রাই করো, ওই অবজেক্টটা পিছে চলে যেতে পারে। মানে এটা ডিপেন্ড করবে ওর ম্যাস কিরকম। দুইজনেই অ্যাক্সেলারেটেড হবে আর কি। তো এর জন্য স্পেসে ওয়াক করা বা ইয়া করা খুব টাফ। ওকে, ওখানে সো মানে এমজিটা থাকে না, এটা ওখানে শুধু আর ওয়াই কম্পোনেন্টটা থাকে, ওখানে মানে এমজিটা থাকে না, এমজি ওখানে থাকে শুধু না। আর ওয়াই হ্যাঁ, 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 ওইখানে সবই রিয়াকশন ফোর্সের উপর ডিপেন্ড করে হয়। আচ্ছা, সো আমাদের একটা রকেট, এই রকেটটার টোটাল ম্যাস হচ্ছে এম। টোটাল ম্যাস অফ দিস রকেট, আমরা জানি রকেটের মধ্যে ফিউলও থাকে। এই স্যাটারডেতে একটা রকেট লঞ্চ আছে, তুমি এটা আজকে কি বার? বৃহস্পতি, শুক্রবার। আচ্ছা, তুমি একটা কালকে একটা রকেট লঞ্চ আছে। এই লাস্ট 11 ইয়ার্সে ফার্স্ট নাসা অ্যান্ড স্পেস এক্স মিলে আবার স্পেসে মানুষ সহ রকেট পাঠাচ্ছে আর কি। সো এটা দেখো লঞ্চটা। আচ্ছা, সো এখানে একটা রকেট তোমার তার টোটাল ম্যাস অফ রকেট হচ্ছে এম। আমি ধরলাম তার টোটাল ম্যাস হচ্ছে এম। সো এইটা হচ্ছে তার নিজের ম্যাস প্লাস তার ফিউয়েলের ম্যাস। ওকে, এম রকেট প্লাস এম ফিউয়েল। অ্যান্ড এই ফুয়েলগুলো কোথায় থাকে? এইখানে এই যে সাইডে চেম্বারে থাকে। দেখবা যে রকেটের এই সাইডগুলোতে এরকম কিছু চেম্বার থাকে, ফুয়েল চেম্বার। এরকম। আর এখানে একটা কম্বাসন চেম্বার থাকে, যেখানে এই ফুয়েলটা কন্টিনিউয়াসলি বার্ন হতে থাকে অ্যান্ড এটা এক্সস্ট করা হয়, মানে বের করে দেওয়া হয়। ওকে, এটা ফুয়েলটা কন্টিনিউয়াসলি এদিকে বের করে দেওয়া হয়, অ্যান্ড এই বের করে দেওয়া হয় একটা ভেলোসিটিতে। সো এই ভেলোসিটিটা হচ্ছে ভিআর। এই ভেলোসিটিটাকে আমি বললাম এই ফিউয়েলটা তোমার রকেটের রেসপেক্টে ফিউয়েলটাকে যত ভেলোসিটিতে আমি বের করে দিচ্ছি সেটা হচ্ছে ভিআর। এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ফিউয়েল। আচ্ছা, এইটা বুঝাইতে হইলে আমার তো তোমাকে অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটিটা একটু বুঝাইতে হবে। আমি কি তোমাকে রিলেটিভ ভেলোসিটি পড়াইছিলাম ভেক্টর চ্যাপ্টার বা মোশন চ্যাপ্টারে? রিলেটিভ ভেলোসিটি কি এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? আচ্ছা, তাহলে আজকে এটা পড়ানো যাবে না। আমি রকেট মোশনটা এখানে পজ করে আমি নেক্সট দিন তোমাকে আগে রিলেটিভ ভেলোসিটির পুরো আইডিয়াটা দিব, দেন আমি এটা আবার কন্টিনিউ করবো এইখান থেকেই, ঠিক আছে? বাট ওইটা অ্যাকচুয়ালি, যদিও এটা মোশন চ্যাপ্টারে পড়ানো উচিত, বাট ওইটার উপর অ্যাকচুয়ালি ম্যাথ খুব কম আসে, এর জন্য আমি ওইটা ওইখানে স্কিপ করে গেছি। আর এটা এক্সারসাইজে কোনো ম্যাথ নাইও, আবার তোমার গাণিতিক পদার্থবিজ্ঞানেও নাই। বাট ওইটা ওই চ্যাপ্টারে একটা থিওরি, বাট এটা লাগে সব চ্যাপ্টারে। সো এইখানে একটু এটা লিখে রাখো যে ভেলোসিটি অফ ফুয়েল উইথ রেসপেক্ট টু রকেট। এই উইথ রেসপেক্ট টু কথাটা কি বুঝেছি, এটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, আমি হ্যাঁ, বাট এটা একটু ভেক্টর দিয়ে বুঝান লাগে যে ধরো একটা, তোমাকে আজকে ওই রিলেটিভ ভেলোসিটি আইডিয়াটাই দিই। রকেটের ওইটা একটু পরে বুঝাবো, কখনো পরের দিন দেখাবো, যখন তো এখনো টাইম আছে। আমি তোমাকে রিলেটিভ ভেলোসিটিটাই বুঝাই। খুব ইজিলি যদি বলি, ধরো একটা কার, এটা একটা কার, এই কারটা এদিকে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভিং। 10 মিটার পার, ধরো একটু 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভিং। আর আরেকটা কার, একটু ধরো আরেকটা কার এদিকে 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভিং। আচ্ছা, আমি এইটুক মুছে দেই।
তোমার এখানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা হচ্ছে কার এ, এটা হচ্ছে কার বি, তার ভেলোসিটি আমরা দুইটা ভেলোসিটি দিয়ে দিছি। সো তুমি যদি এই কারের 5 মধ্যে থাকো, মিটার পার সেকেন্ডে তুমি দেখবো। এই কারটাকে তোমার পার্সপেক্টিভে তোমার কাছে এই কারটা 5 মিটার 5 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড ভেলোসিটিতে মুভিং মনে হবে। সো অ্যাকচুয়ালি তুমি যেটা করলা মাইনাস করে দিলা জাস্ট। দুইটা প্লাস আচ্ছা হয় এবার 25 যদি এই মিটার পার কারটা সেকেন্ড। উল্টা দিকে মুভিং থাকে, প্লাস হয় 25 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, বাট আসলে আমরা কিন্তু প্লাস করতেছি না, এটা কিন্তু এখনো হ্যাঁ মাইনাসই করতেছি। কিভাবে মাইনাস? কারণ এই জিনিসটা আসলে ভেক্টর দিয়ে হয়। আমি তোমাকে মনে হয় দেখাইছিলাম 9-10-এ যে এইটা অ্যাকচুয়ালি এরকম। ধরো তুমি যদি এ কারের মধ্যে থাকো অ্যান্ড তুমি যদি আরেকটা গাড়ির তোমার মানে তোমার কাছে কত ভেলোসিটির মনে হবে সেইটা বের করতে চাও, তোমার পার্সপেক্টিভ থেকে ক্যালকুলেট করতে চাও, তাহলে সেই রিলেটিভ ভেলোসিটিটাকে এইভাবে লেখা হয় ভি বি বাই এ, মানে এ এর রেসপেক্টে বি এর রিলেটিভ ভেলোসিটি। আমি এটা লিখতেছি একটু পর, ধরো মানে ভি বি এ, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ বি, রিলেটিভ ভেলোসিটি অফ বি with respect to a, with respect to a. সো রিলেটিভ ভেলোসিটি বের করার রুল হচ্ছে এই যে দেখো আমরা যখন 10 মাইনাস করে দিয়েছিলাম, তো এখানে অ্যাকচুয়ালি যেটা করতে হয় এটা হচ্ছে তুমি যার রেসপেক্টে বের করবা তাকেই মাইনাস করবা। যেমন তুমি যখন একটা কারের মধ্যে থাকো তখন আশেপাশে সব কিছু মনে হয় না উল্টা দিকে যাচ্ছে। কারণ কি? কারণ তাদের ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তোমার হচ্ছে 10, সো 0 মাইনাস 10 মাইনাস 10। সো ওদেরকে জন্য তোমার কাছে মনে হয় যে তুমি স্টেশনারি, বাট তারা উল্টা দিকে -10 মানে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, মাইনাস কারণ উল্টা ডিরেকশন। আর যদি ভেক্টর দিয়ে চিন্তা করো, দেখো এই আমরা এইটার ভেলোসিটি এইটার রেসপেক্টে বের করতে চাই। সো আমরা এই যে 15 মিটার পার সেকেন্ড এইটা এই ডিরেকশনে, আর আমার 10 মিটার পার সেকেন্ড হচ্ছে এই ডিরেকশনে। আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখে আসছি যে একটা আমরা এই চাচ্ছি যে 15 মিটার পার সেকেন্ড থেকে এই 10 মিটার পার সেকেন্ডটা মাইনাস করতে। সো মাইনাস করা মানে কি? উল্টাটা অ্যাড করা না? সো এটার উল্টাটা কি হবে? এই ডিরেকশনে। সো এই দুটো যদি এদিকেই হয় তাহলে এদের রেজাল্টেন্ট কত? 25, সরি মানে 15 এটা। আচ্ছা এই কেসে 25, বুঝতে পারছো? ওকে, সো এরকম আমরা যাকে দিকে থাকলে যার মানে রেসপেক্টে বের করব তাকেই মাইনাস করব। মোশনে সো যে এইটা 2D তুমি হয় হ্যাঁ তাহলে কি হয়? ওটা বইয়ে পড়ে বুঝি নেই। হ্যাঁ তখন কিন্তু তখন এই যে এভাবে করতে হবে। হ্যাঁ, মোশনটা যদি 2D হয় তখন রিলেটিভ ভেলোসিটিটা কিভাবে হবে? তখন তোমার এই যে এইভাবে করতে হবে। ধরো একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, সে যাচ্ছে এদিকে, আর আরেকজন মানে এটা একটা গাড়ি ধরো, আর আরেকজন যাচ্ছে এইদিকে। সো তোমাকে জিজ্ঞেস করা হলো এই অবজেক্টটা ওকে কোন দিকে অ্যান্ড কত ভেলোসিটিতে যেতে দেবে। এটা খুব কমন একটা সিনারিও। ধরো তুমি একটা গাড়িতে করে যাচ্ছ আর একটা প্লেন এদিকে যাচ্ছে, তুমি তখন দেখবা যে প্লেনটার মোশনটা মনে হচ্ছে একটু বাঁকা, মানে এদিকে আসতেছে, বাট আসলে কিন্তু ও যাচ্ছে এদিকে। ঠিক আছে, একটু চেঞ্জ হবে। এটা গাড়িতে থাকলে বোঝা যায়, বা বড় কোনো হাইওয়েতে তুমি যদি ধরো একটা ডিরেকশনে যেতে থাকো আর আরেকটা কার তোমার দিকে এদিক থেকে আসতে থাকে, তোমার কাছে কিন্তু তখন মনে হবে যে কারটা এভাবে আসতেছে, মানে আরও ইয়া হয়ে আসতেছে। অথবা যদি আর এই কারটা এদিক থেকে আসতে থাকে তখন তোমার কাছে মনে হবে যে এই কারটা তোমার এভাবে আসতেছে। ঠিক আছে, সো এইটাই কেন হয়, মানে 2D মোশনের জন্য কিভাবে আমরা বের করব। সো এই যে ডেফিনেশন হচ্ছে কি তোমার ভিবি মাইনাস ভিএ। সো এইটা আমি বললাম ভিবি, ভিবি, আর এটা আমি বললাম ভিএ। ওকে, সো আমার টাস্ক কি? এই ভেক্টর থেকে এই ভেক্টরটা মাইনাস করতে হবে। মাইনাস করার জন্য দুইটাকে আগে যে কোনো একই পয়েন্টে নাও। সো আমি এই ভেক্টরটাকে শিফট করে এখানে আনলাম, এটা কি আমার ভিএ, সরি এই কালারটা না দিয়ে আমি এটা দিই, এটা কি আমার ভিএ, তাই তো? বাট আমাদের মাইনাস করা মানে কি? এটার উল্টাটার সাথে রেজাল্টেন্ট নাও। সো আমরা আগে মাইনাসটা নিলাম, কি মাইনাস ভিএ, অ্যান্ড এই দুইটার রেজাল্টেন্ট কি হবে? এদিকে, তাই না?
অ্যান্ড এই রেজাল্টেন্টটার ম্যাগনিটিউড যত অ্যান্ড ডিরেকশন যেদিকে, এই এ অবজেক্টের কাছে মনে হবে যে এই অবজেক্টটা এই ডিরেকশনে যাচ্ছে অ্যান্ড এত ভেলোসিটিতে। দেখো ভেলোসিটিটা কিন্তু তার কাছে অনেক বেশি মনে হবে, তাই না? এটার লেন্থ তো অনেক বেশি এটার চেয়ে। সো এখন তুমি বুঝতে পারছো, তুমি যদি এই গাড়ির মধ্যে থাকতা, তুমি দেখতা যে এই কারটা এদিকে যাচ্ছে, তোমার কাছে মনে হবে এটা এই ডিরেকশনে যাচ্ছে অ্যান্ড এত ভেলোসিটিতে। বাট তুমি যদি স্টেশনারি থাকতা, মানে গাড়ির মধ্যে ভেলোসিটিতে নাই, দেখতে এই অবজেক্টটা এদিকেই যাচ্ছে। সো পার্সপেক্টিভ আবার এই এদিক আইডিয়াটা বুঝতে পারতেছো? মানে ডিটেল হ্যাঁ, তোমার এইখানে কোনটা একটু বলো তো। আচ্ছা, তুমি যদি এখানে স্টেশনারি থাকতা, তখন কিন্তু মনে হতো যে এই অবজেক্টটা এদিকেই যাচ্ছে। বাট যেহেতু তোমার এখন একটা ভেলোসিটি আছে, তুমি তখন তার রিলেটিভ ভেলোসিটি দেখবা, সেটা হচ্ছে তোমার ভেলোসিটির উল্টাটার সাথে ওর রেজাল্টেন্ট, সেটা এদিকে। সো তোমার কাছে মনে হবে তুমি যখন এই দিকে যাবা, এটা তুমি গাড়িতে চড়ার সময় এক্সপেরিমেন্ট করতে পারবে, দেখলেই বুঝবা। এদিকে যেতে, সো তোমার কাছে মনে হবে এই কারটা এই ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে, একটু বাঁকায় যাচ্ছে। ওকে ওকে, সো এটা হচ্ছে আমাদের রিলেটিভ ভেলোসিটি এর আইডিয়া। আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিব, ধরো একটা ছোট এক্সাম্পল দিই। এটা হচ্ছে যে ধরো এখানে একটা একজন মানুষ, এটা ভেক্টর চ্যাপ্টারের, বাট আমি ওইখানে যদিও পড়াই নেই, কারণ ওই যে বললাম এগুলো ম্যাথগুলো আসলে ওইখানে ডিসকাস করার মতো না, কারণ একদম ফার্স্টে এই জিনিসগুলো বোঝায় না। ধরো বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, সো বৃষ্টি পড়তেছে ঠিক তোমার মাথার উপর সোজাসুজি পড়তেছে। এখন তুমি যদি দৌড়ানো স্টার্ট করো এদিকে, এখন দৌড়ানো স্টার্ট করো, তখন তোমার কাছে বৃষ্টিটা কোন দিকে পড়তেছে বলে মনে হবে বলো তো? তুমি যদি এদিকে জোরে দৌড়ানো স্টার্ট করো, তুমি দাঁড়াও আমি তোমাকে বলি এখানে, তাহলে তোমার কাছে মনে হবে না যে বৃষ্টিটা এদিক থেকে আসতেছে? তুমি যদি জোরে দৌড়াও, একটু চিন্তা করো যে খুব জোরে দৌড়াইতেছো, তোমার কাছে মনে হবে বৃষ্টিটা তোমার সামনের দিক থেকে আসতেছে। ডে টু ডে লাইফে এটা আমরা প্রায় অবজার্ভ করি, তাই না? একটা গাড়ি যখন ধরো স্টেশনে থাকে, যদি ওই সময় বৃষ্টিটা একদম সোজাসুজি পড়তে থাকে, বা বৃষ্টিটা ঠিক উপরে পড়তেছে, বাট যদি গাড়িটা মুভিং থাকে খুব জোরে, তখন দেখবা বৃষ্টিটা ফ্রন্ট উইন্ডোতে বেশি হিট করতেছে, আর দেখবা যে হয়তো রিয়ার উইন্ডোতে হিট করতেছেই না, ঠিক আছে? সো ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ অ্যান্ড রিলেটিভ ভেলোসিটি। মানে সব কিছুই আসলে রিলেটিভলি চিন্তা করতে হয়, মানে কোনো কিছুই অ্যাকচুয়ালি একদম অ্যাবসোলুট না। কারণ আমরা বলতেছি আমরা স্টেশনারি, বাট আমরা কি আসলে স্টেশনারি? আমরা আর্থের সাথে সাথে ঘুরতেছি, মুভ করতেছি অনেক বেশি ভেলোসিটিতে। সো সব কিছুই আসলে একটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করি। আর কোনো কিছুই অ্যাকচুয়ালি একদম অ্যাবসোলুট না যে না এই বৃষ্টিটা সোজাসুজি পড়তেছে, তো মনে হইলে কি হবে, না, এটা আসলে এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম, অ্যান্ড প্রত্যেকটা পার্সপেক্টিভ থেকেই প্রত্যেকটা ইনসিডেন্ট ট্রু, কোনোটাই ভুয়া না, ঠিক আছে? ওকে, সো এইখানে যেটা হয় যে আমার বৃষ্টি পড়তেছে এই দিকে, আমি যদি এইটাকে এক্সপ্লেন করি যে আমার বৃষ্টি পড়তেছে এই দিকে, ভি রেইন, এটা হচ্ছে বৃষ্টির অরিজিনাল ভেলোসিটি, আর আমি দৌড় দিছি এদিকে, এটা হচ্ছে ভি অফ ম্যান। সো আমি যদি এই ম্যানের রেসপেক্টে ব্রেইনের রিলেটিভ ভেলোসিটি বের করতে চাই, আমার কি করা উচিত বলতো? মানে কিভাবে বের করবা? ভি ম্যানকে মাইনাস করবা, তাই না? হ্যাঁ, সো উল্টা দিকে নাও, এটা মাইনাস ভি ম্যান, অ্যান্ড এইটার আর এইটার রেজাল্টেন্ট নেওয়ার জন্য দুইটাকে একই পয়েন্টে আনতে হয়। তো এই দুটো রেজাল্টেন্ট কোন দিকে হবে? এই যে দেখো এইদিকে। সো এইটাই হচ্ছে ভি রিলেটিভ বা ভি রেইন বাই ম্যান। সো এর জন্যই তুমি, আর এটা মানে কি, এই যে ভেক্টরকে তো একই লাইনে রেখে, যে প্যারালাল রেখে যে কোনো জায়গায় শিফট করা যায়। সো তোমার কাছে মনে হবে যে এই লাইনটা এইদিকে পড়তেছে, তুমি ইভেন অ্যাঙ্গেলটা পর্যন্ত বের করতে পারবে। অ্যাঙ্গেল কত হবে আমি এটা নিয়ে নেক্সট দিন আরও ডিটেলস ডিসকাশন করব, কারণ আমি অ্যাকচুয়ালি রিলেটিভ ভেলোসিটির পার্টটা মিস করে গেছি। আর এখন এটা পারফেক্ট টাইম আসলে পড়ানোর জন্য, যেহেতু তুমি এখন মোশন পারো। আচ্ছা, সো এখানে আমরা তার মানে বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা হবে কি, ভি ম্যান বাই ভি রেইন, এটা ইকুয়ালস হবে tan থিটা, তাই না? সো এভাবে অ্যাঙ্গেলও বের করা যায়।
আবার ধরো আগে থেকেই যদি রেইনটা, ধরো তুমি এখানে দাঁড়াইছো কোনো কারণে, ধরো উইন্ডের জন্য আগে থেকে রেইনটা এদিকে পড়তেছে, ঠিক আছে, উইন্ডের জন্য রেইনটা একটু সরে গেল, হ্যাঁ, এখন যদি তুমি আবার এদিকে দৌড়ানো স্টার্ট করো এবার, তখন কিন্তু এটা আরো ইনক্লাইন্ড হয়ে তোমার গায়ে পড়বে, ঠিক আছে। যে এখানে আমি যদি আঁকি যে এটা আমার ভেলোসিটি, তাহলে এই ডিরেকশন হচ্ছে আমার উল্টা ভেলোসিটি মাইনাস ভি ম্যান, আর আমার বৃষ্টি হচ্ছে এইদিকে অরিজিনালটা। সো এখানে না একে অ্যাকচুয়ালি নিচে আঁকাটা বেটার, এখানে এই দুইটা রেজাল্টেন্ট কোন দিকে হবে, এদিকে, তাই না। সো এইটা হচ্ছে ভি রিলেটিভ। আমরা দেখবো যে রেইনটা আরও এদিকে পড়তেছে, মানে আমাদের। আর একটা ফানি জিনিস হচ্ছে, আমরা যদি এখানে এই যে অ্যাঙ্গেলটা থিটা, এটা কত, ট্যান ইনভার্স অফ থিটা ইকুয়ালস হচ্ছে ট্যান ইনভার্স অফ ভি ম্যান বাই ভি রেইন, তাই তো। আচ্ছা, আমরা যদি ওই অ্যাঙ্গেলটা না নিয়ে, মানে এই অ্যাঙ্গেলটা মানে কি থিটা, ওকে। এখন ধরো আমরা যদি চাই আমাদেরকে তোমার বৃষ্টি একদমই হিট করবে না, ঠিক আছে, আমরা এমন জোরে দৌড়াবো যে বৃষ্টি আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে, বৃষ্টি আমাদের হিট করার টাইমই পাবে না। তো সেটার জন্য কি করা যায়, তখন থিটা ইকুয়ালস কত, 90 ডিগ্রি, তাই না। অর আমরা এভাবে বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের ফাই, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ফাই ধরি, তাহলে ফাই সমান আসলে কত বলতো, এটা ফাই হলে এটাও ফাই। সো ফাই দিয়ে যদি লিখি, সেটা হচ্ছে ট্যান ইনভার্স অফ ভি রেইন বাই কত, ভি ম্যান। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়েছে, ধরো আরেকবার, এখানে মনে হয় অ্যাঙ্গেলটা আমি একটু ভুল লিখছি, ভি রেইন ভি ম্যান। সো এইটা থিটা, এটা থিটা, থিটা। সো আমি যদি চাই যে থিটা 90 ডিগ্রি হোক আর ফাই 0 ডিগ্রি হোক, মানে একদম বৃষ্টিটা আমার মাথা এইদিকে চলে যাবে, মানে এই ডিরেকশনে চলে যাবে, তখন আমার ট্যান থিটা হবে 90 ডিগ্রি। সো ট্যান থিটা যদি 90 ডিগ্রি হয়, ট্যান 90 হচ্ছে কি আনডিফাইন্ড, তাই না, মানে ইনফিনিটি। আর এটা সমান তার মানে কি ভি ম্যান বাই ভি রেইন। সো এটা দুইটা কেস করতে পারো, যে একটা হচ্ছে রেইন হবেই না, মানে ভেলোসিটি জিরো, তখন তো তার মানে ওইটা তো আসলে কোনো ডিরেকশনই নেই, তাই না, মানে তখন তোমার ওইটা ডিফাইন্ডই না। আর আরেকটা কাজ করা যায়, ভি ম্যানটাকে তুমি ইনফিনিটি করে দাও, মানে তুমি ইনফাইনাইট স্পিডে দৌড়ানো শুরু করো, দেখবা বৃষ্টি তোমার মাথার উপর দিয়ে লাগতেছে, বুঝতে পারছো। বাট ওইটা তো হ্যাঁ হ্যাঁ মুখে লাগতেছে, ওইটাও বলতে পারো, বুঝছো। সো এইটাই। সো রিলেটিভ ভেলোসিটি নিয়ে আমি নেক্সট দিন ডিসকাস করবো, এখানে আরও বেশ কিছু ব্যাপার আছে, তুমি একটু বই থেকে রিলেটিভ ভেলোসিটি দেখো, বইয়ে এটা আসলে অত বেশি ভালোভাবে দেওয়া নাই, কারণ এই টপিকটা অতটা ইম্পর্টেন্ট না এইচএসসি সিলেবাসে, বাট অ্যাডমিশন আবার খুব বেশি ইম্পর্টেন্ট। আর আমরা নেক্সট দিন রকেটের মোশনের ফর্মুলাটা ডিরাইভ করবো। এখানে এরকম একটা ফর্মুলা আসে যে thrust on a rocket is equal to minus vr ddt of m minus mg, and then এইখান থেকে ফার্দার আরেকটা ফর্মুলা আছে যে v equals v naught plus ln m naught over m minus gt। আমরা এরকম একটা ফর্মুলা ডিরাইভ করবো, এইটা কিন্তু কোনো বইয়ে নাই, ঠিক আছে, এটা তুমি কোনো বইয়ে পাবা না, এইটাও বইয়ে ঠিকভাবে নাই, এটা এভাবে আছে যে f equals জাস্ট খুব নুব অ্যাপ্রোচে লেখা যে vr equals del m by del t by minus mg।